স্বাগত ডিবিসি সংবাদে। আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে না, তার ভিসার মেয়াদ বাড়িয়ে সেই বার্তাই দিয়েছে নয়াদিল্লি। এমনটাই মনে করছেন ভারতের রাজনীতি ও কূটনৈতিক বিশ্লেষকরা। দোষী সাব্যস্ত হওয়ার আগেই ফেরত যাওয়ার প্রক্রিয়ার সমালোচনাও করেন তারা। এছাড়া ভারতে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ থাকায় অন্য দেশে যাওয়ার আগ্রহ শেখ হাসিনার নেই বলেও মত তাদের। গেল বছরের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ ছেড়ে আশ্রয় নেন ভারতে। গুম, খুনসহ নানা অভিযোগে সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হয়েছে বেশ কয়েকটি মামলা। গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাতিল করা হয়েছে তার পাসপোর্ট। বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকা কূটনৈতিক পত্র দিলেও এখনও জবাব দেয়নি নয়াদিল্লি। ভারতের বিশ্লেষকরা বলছেন এক্ষেত্রে মানা হয়নি প্রত্যর্পণের প্রক্রিয়া, ফেরত যাওয়া হয়েছে দোষী সাব্যস্ত হওয়ার আগেই। এ বিষয়ে সাবধানে এগুচ্ছে ভারত কিন্তু খুব ধীরে সুস্থে এবং কোনোরকম প্রভোকেশনে পা দিচ্ছে না, সেটা বোঝাই যাচ্ছে। যেগুলি বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরে হওয়ার কথা সেগুলি আগে ভাগে করা দিচ্ছে। ভারত ওনার রেসিডেন্সিয়াল পারমিটটা এক্সটেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ শেখ হাসিনা এখানে থাকবে। তার এক্সট্রাডিশন চাইছেন বা কোনো লিগ্যাল ওয়ে ফর্মে কিছু চাইছেন, সেটা কখনো পাওয়া যাবে না। বিকজ আন্ডার দ্য ইন্টারন্যাশনাল লজ, ফার্স্ট অফ অল আপনার সেই যার বিরুদ্ধে অ্যালিগেশনসগুলো আছে সেই অ্যালিগেশনসগুলো প্রুভড ওয়েতে আসতে হবে সামনে। দেশের অন্তর্বর্তী সরকার কিসের বেসিসে এটা চাইছে? শেখ হাসিনা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক দুর্বলতাও দেখছেন বিশ্লেষকরা। বলছেন নিজেদের ব্যর্থতা ঢাকতে তোলা হচ্ছে ভারত বিরোধিতার ধোঁয়া। ইউনূস সাহেবের ইন্টারিম সরকার ডিপ্লোমেসি থ্রু মিডিয়া করছে, এটা এইভাবে তো ডিপ্লোমেসি হয় না। সরকারটা কিন্তু তারা চালাতে ব্যর্থ হয়েছে। এখন কিছুভাবে সাময়িকভাবে হলেও সরকারটাকে বাঁচাবার চেষ্টা করছে। রাজনৈতিক কার্যকলাপ চালানোর সুযোগ না থাকায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশে শেখ হাসিনার যাওয়ার সম্ভাবনা দেখছেন না ভারতীয় বিশ্লেষকরা। উনি নিজে অনেক জায়গা আছে যেখানে হয়তো ওনাকে নিতে পারে, কিন্তু উনি নিজে যেতে চাইছেন না, যে কারণ ওখান থেকে ওনার রাজনৈতিক ক্রিয়াকর্ম চালিয়ে যাওয়াটা মুশকিল হবে। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক। দেশের নতুন যাত্রায় প্রয়োজন অরাজনৈতিক ঐক্য ও মেধার চর্চা বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরে বিএনপি ঢাকা মহানগর উত্তর আয়োজিত জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় বলেন, ফ্যাসিস্ট উৎখাতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে ছাত্র জনতা। তারেক রহমান সত্যিকার অর্থে অগ্রসর, সমৃদ্ধ ও আন্তরিক বাংলাদেশ নির্মাণ করতে চান। এ সময় তিনি আরো বলেন, ক্রীড়াঙ্গন দলীয়করণ করেছিল ফ্যাসিস্টরা। অ্যাথলেটরা রাজনীতিতে আসলে রাজনীতি সমৃদ্ধ হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এবং আরেকটি বিষয় বলতে চাই, বাংলাদেশের যে স্পোর্টসের, আজকে আমি এখানে রাজনীতির কথা বলবো না। আমাদের এই যে নতুন যে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রায় আমাদের ক্রীড়াঙ্গনে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার হচ্ছে একটা অরাজনৈতিক একটা ঐক্য এবং মেধার চর্চা সবচেয়ে বেশি। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে দেশের বিভিন্ন জেলায় লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। 7 দফা দাবি অন্তর্ভুক্ত করে ঘোষণাপত্র দ্রুত প্রকাশের দাবি জানিয়েছেন নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অন্যান্য নেতারা। শুক্রবার সকালে ভোলা সদর উপজেলার বাংলা স্কুল মোড় থেকে লিফলেট বিতরণে যোগ দেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। তার সাথে অংশ নেন শত শত শিক্ষার্থী জনতা। এ সময় জুলাই শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের সরকারি খরচের চিকিৎসা, আওয়ামী খুনি ও দোসরদের বিচার সহ 7 দফা দাবি সম্বলিত জুলাই ঘোষণাপত্র ঘোষণায় 15 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র এই ঘোষণাপত্র বাস্তবায়ন করবে বলে আশা সার্জিস আলমের। আমরা তাদেরকে বলেছি তারা ঘোষণাপত্রে কি দেখতে চায়, তারা সবার আগে বলেছে তারা ওই খুনি হাসিনার ফাঁসি দেখতে চায়। এই বৈষম্য বাংলাদেশ থেকে দূর করতে হবে। সিরাজগঞ্জে লিফলেট বিতরণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, আন্দোলনের দালিলিক প্রমাণ হিসেবে এই ঘোষণাপত্র জরুরি। আমরা মানুষের কাছে ব্যাপক সাড়া পাচ্ছি, সবাই এই সমর্থন করছে যে জুলাই ঘোষণাপত্রটা দরকার। এই ইতিহাসের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে আন্দোলনটা করেছে সেটার দালিলিক রূপ হিসেবে ইতিহাসে
থাকাটা জরুরি বলে সবাই মনে করছে। এদিকে জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা, এই স্লোগানে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ হয়েছে ঝালকাঠিতেও। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। ঢাকা মেডিকেল কলেজের মর্গের হিমাগারে জুলাইয়ের গণ অভ্যুত্থানে নিহত 6টি অশনাক্ত মরদেহের সন্ধান পেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। ময়নাতদন্ত প্রতিবেদনে আঘাতজনিত কারণে 5 জনের এবং ওপর থেকে নিচে পড়ে 1 জনের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়। 6টি মৃতদেহই অভ্যুত্থানের দাবি করে মৃত্যুর কারণ নিশ্চিত করতে আবারও ময়নাতদন্তের দাবি জানিয়েছেন গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সম্পাদক হাসান ইনাম। বিকেলে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, মরদেহগুলো পরিবারের কাছে পৌঁছে দিতে বিশেষ সেল কাজ করছে। এ সময় অনুসন্ধানে অংশ নেওয়া পরিবারের কোনো সদস্য নিখোঁজ থাকলে গণ অভ্যুত্থান বিষয়ক সেলের সাথে যোগাযোগ করার আহ্বানও জানান তিনি। বিশেষ সেল টিম ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মর্গে গিয়ে সরেজমিনে লাশগুলো পরিদর্শন করে। আমাদেরকে শাহবাগ থানা নিশ্চিত করেছে যে লাশগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। 5 জনের, এখানে যে 6টার মধ্যে 5 জনের ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে আঘাতজনিত কারণে মৃত্যু, আর 1 জনের যে এনামুল তার মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ডিজিজ উপর থেকে নিচে পড়ে মৃত্যু। চড়া মূল্যস্ফীতির মধ্যেই শতাধিক পণ্য ও সেবায় কর বাড়ানোর সিদ্ধান্ত জুলাই আন্দোলনের সঙ্গে সাংঘর্ষিক। এতে আরেক দফা বাড়তে যাচ্ছে জীবনযাত্রার ব্যয়। অর্থ বছরের মাঝামাঝি সরকারের কর বাড়ানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, পরোক্ষ কর বাড়ানোর এই সিদ্ধান্ত মধ্যবিত্তের ওপর চাপ বাড়াবে। তাদের মতে, করের আওতা বাড়ানোর পাশাপাশি প্রত্যক্ষ কর আহরণে সরকারের বেশি নজর দেয়া দরকার ছিল। গেল বছর জুড়ে 10% বেশি মূল্যস্ফীতিতে এমনিতেই নাকাল দেশের মানুষ। এর মধ্যে মরার ওপর খাড়ার ঘা দিল সরকার। এক ধাক্কায় বাড়ল শতাধিক পণ্য এবং সেবায় ভ্যাট, আমদানি শুল্ক ও আবগারি শুল্ক। সরকারি অধ্যাদেশ অনুযায়ী দাম বাড়বে আমদানি করা ফলমূল সহ খাদ্যপণ্য, নানা পণ্যের কাঁচামাল, ওষুধ, মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা সহ এলপি গ্যাসের। ভোক্তারা বলছেন, এতে জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে। আমরা এটা কোনো মতো সমর্থন করি না, কারণ ঢালাওভাবে ভ্যাট বাড়া মানে প্রত্যেকটা জিনিসের উপর আমাদের উপরে চাপ। চাউল আনতে গেছে, চাউলের দাম কেজি প্রতি 4-5 টাকা বেড়ে গেছে। সরকার তো কোনো কিছু নিয়ন্ত্রণ করতেছে না। এই যে করের বোঝাটা পরে করলেও পারতো, যখন যে সরকারে যায় তার চিন্তা ভাবনা তার মতো করে তৈরি করে। এক ধাক্কায় 5% থেকে 15% করা হয়েছে রেস্তোরাঁর ভ্যাট। ব্যবসায়ীরা বলছেন, এতে করে বন্ধ হয়ে যাবে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। যে অর্থ উপদেষ্টা আছেন উনি ওনার পিছনের বক্তব্যগুলো আপনি দেখেন, আর উনি ক্ষমতায় গিয়ে কি বক্তব্যটা কি কাজ করছেন সেটা দেখেন, টোটালি উল্টো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি এই কারণে তাদের আন্দোলন করেছিল কিনা? আমরা চেয়েছিলাম গণমানুষের সরকার হবে, মানুষের অ্যাটলিস্ট মানুষের দুঃখটা বুঝবে। এখন আইএমএফ চাপিয়ে দিলে দেখে আপনি আমাদের উপর চাপিয়ে দিবেন, এটা তো হতে পারে না। অর্থনীতি বিশ্লেষকদের মতে, আইএমএফ এর চাপে রাজস্ব আহরণের লক্ষ্য অর্জনে সরকারের পরোক্ষ কর বাড়ানোর কৌশল ভালো ফল দেবে না, বরং করের আওতা ও প্রত্যক্ষ কর আহরণ বাড়ানোর সুযোগ কাজে লাগানো উচিত ছিল। সবকিছু তো একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং যাবে বলে আমাদের একটা বিশ্বাস ছিল এবং আছে। সেই দিকটাকে কাজে লাগিয়ে কিন্তু এই করের ব্যক্তি ভিত্তি বিস্তৃতি এটাকে টার্গেট করাটাই ছিল কিন্তু মূল একটা কাজ। সেটা কিন্তু স্বল্প মেয়াদেও করা যেত। যারা কর ফাঁকি দিচ্ছেন, করের আওতায় বাইরে আছেন, প্রত্যক্ষ কর দিয়ে এটাকে আমাদের সামাল দেওয়াটাই অগ্রাধিকার দেওয়া উচিত ছিল বলে আমার মনে হয়। কর বাড়ানোর নামে এমন চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত মূল্যস্ফীতিকে আরেক দফা উস্কে দেওয়ার পাশাপাশি সরকারের জনপ্রিয়তাকেও প্রশ্নবিদ্ধ করবে বলেও মনে করেন বিশ্লেষকরা। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ইতিবাচক হবে না। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। সরকার পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বৃদ্ধি করায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে দেশের বিভিন্ন জেলার ক্রেতা ও সাধারণ মানুষের মাঝে। যদিও সরকার বলছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না। আয় বাণিজ্যের যে অবস্থা, তাতে গরিব মানুষ খুব কষ্টের ভিতরে আছে। অতএব আমরা আকুল আবেদন সরকারের কাছে যে দ্রব্যমূল্য গরিবের যেটা দরকার
সেই জিনিসের দামগুলো যেন না বাড়ায়। দাবি তো একটাই যে কোনো কিছু যদি দাম না বাড়ায়, আমরা গরিব সাধারণ জনগণ যদি ভালো থাকি। আমরা কি যুক্তির কারণে তারা বৃদ্ধি করা হচ্ছে এগুলি জানাই দিলে মানুষের ভিতরে একটা সহনীয় অবস্থা তৈরি হয়। মোবাইল, টিস্যু, হ্যাঁ, এরকম বিভিন্ন জিনিসের তো এগুলা বাড়ুক, এগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। আমনের ভরা মৌসুমে চালের দাম না কমে উল্টো বেড়েই চলেছে। সরবরাহ সংকট না থাকলেও গত সপ্তাহের তুলনায় রাজধানীর পাইকারি বাজারে কেজিতে দাম বেড়েছে 4 থেকে 5 টাকা পর্যন্ত। এতে চাপ বাড়ছে ভোক্তার। ধানের সংকট ও দর বৃদ্ধি পাওয়ায় চালের দাম বাড়ছে বলে জানাচ্ছেন মিল মালিকরা। তবে তাদের বিরুদ্ধে অবৈধ মজুতের অভিযোগ খুচরা বিক্রেতাদের। আমনের ভরা মৌসুমে দাম কমার বদলে উল্টো দফায় দফায় বাড়ছে চালের দাম। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না বাজার। উত্তরের জেলা নওগাঁয় সপ্তাহের ব্যবধানে পাইকারিতে 50 কেজির প্রতি বস্তা সরু চালে বেড়েছে 300 থেকে 400 টাকা। মোটা চালে গুনতে হচ্ছে বাড়তি 200 টাকা পর্যন্ত। আর খুচরা বাজারে প্রকারভেদে কেজিতে বেড়েছে 3 থেকে 10 টাকা। মিল মালিকরা বলছেন ধানের সংকট আর দাম বাড়ায় চালের দাম বেড়েছে। এতে চলতি আমন মৌসুমে নওগাঁয় সরকারি ধান চাল সংগ্রহ অভিযান ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে মিল মালিকদের বিরুদ্ধে অবৈধ মজুতের অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। কাটারি আপনার 75 থেকে 80 টাকা, আর সন্না পাঁচ আপনার 58 থেকে 60 টাকা, আর 28টা আপনার বেচতেছি 65 টাকা কেজি। আমরা শুনতে পাচ্ছি মিলেরা বলেছে যে আমরা ধান কিনছি বেশি দামে, ধান বেশি দামে কিনলে চালে পড়তে যেভাবে পড়ছে সেইভাবে বেচতেছি। যে চিকন চালটা এই তো ধানটা তো একবারই হয় বছরে, ধরেন এই 3 মাস পরে আবার পাবো আমরা, তো এই শেষে এসে 3 মাস স্টকও কমে যায়, মানুষের চাহিদাও বাড়ে, সেই কারণে কিন্তু দামটাও একটু বেশি থাকে। কুষ্টিয়ার খাজানগর মোকামে সপ্তাহের ব্যবধানে মানভেদে প্রতি কেজি চালের দাম বেড়েছে 6 থেকে 60 টাকা। বিশেষ করে সরু চালের দাম ঊর্ধ্বমুখী। বিক্রেতারা বলছেন মিল মালিকরা দাম বাড়িয়ে দেয়, দাম বেড়েছে পাইকারিতেও। মেলারা বাড়া দিচ্ছে, আমরা যে দামে কিনছি আমরা সীমিত বস্তার পর 25 টাকা কেজি দেখতে গেলে আমরা মাল বিক্রি করছি। বাজারে ধানের সংকট থাকায় সামনে সরু চালের দাম আরো বাড়বে বলে ধারণা করছেন মিল মালিকরা। চালের দাম যেটা মাঝারি চাল, সে চালের দাম চিকন চালের চাইতে 1 কেজি চালের সঙ্গে প্রায় 16 থেকে 18 টাকা ডিস্টেন্স। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত বাজার তদারকির দাবি ক্রেতা ও বিক্রেতার। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক। ছুটির দিনে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শুক্রবার দুপুরের পর থেকে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত মেলা প্রাঙ্গণ। দৈনন্দিন জীবনের ব্যবহারের পণ্য সহ 5 তারকা হোটেলের শেয়ার কেনার সুযোগও আছে এবারের বাণিজ্য মেলায়। ক্রেতা আকর্ষণ করতে পণ্যে দেয়া হচ্ছে নানান ছাড়। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার দ্বিতীয় শুক্রবার আজ। শীতের সকালে দর্শনার্থী ক্রেতা কিছুটা কম থাকলেও দুপুরের পর মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। অন্যান্য বারের মতো এবারও মেলায় ইলেকট্রনিক্স পণ্যের পসরা সাজিয়েছেন দেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠান। টেলিভিশন, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, ফ্যান, রাইস কুকার, মোটরসাইকেল, এসি সহ নানা পণ্য নিয়ে হাজির হয়েছেন তারা। এসব পণ্যে যুক্ত হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি, যা বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব। আমরা ইলেকট্রনিক্স সবকিছুই নিয়ে আসছি, ইলেকট্রিক চুলা থেকে শুরু করে টিভি, ফ্রিজ সবকিছুই। এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বিদ্যুৎ সাশ্রয় করে 6 স্টার রেটিং প্রাপ্ত এসিতে আমাদের নতুন আরেকটা এসেছে, এটা হচ্ছে ডিসপ্লে যুক্ত। আছে কক্সবাজারের ডলফিন মোড়ে নির্মাণাধীন আন্তর্জাতিক মানের 5 তারকা হোটেলের শেয়ার কেনার সুযোগও। আমরা 30% ডিসকাউন্ট দিচ্ছি। ভাইয়া হোটেলসের যতগুলো কনসার্ন রয়েছে প্রত্যেকটা কনসার্ন থেকে দীর্ঘ 50 থেকে 60 ইয়ার্স আমরা মার্কেটে কাস্টমারদেরকে আমরা সার্ভিস করে যাচ্ছি। সো এটা কাস্টমারদের জন্য, টোটাল জনগণের জন্য একটা আস্থার জায়গা এটা। মেলায় এসব পণ্য থাকছে 15 থেকে 55% পর্যন্ত মূল্য ছাড়। এছাড়া কেনাকাটা করলে ক্রেচ কার্ড ঘষে ফ্ল্যাট, গাড়িসহ কোটিপতি হওয়ার অফার আছে অনেক স্টলে। মিলছে একটি কিনলে আরও একটি ফ্রি পণ্য। এবার মেলায় বেচাকেনা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে আশা বিক্রেতাদের। অবাক অফার নিয়ে এসেছি। ইতিমধ্যে আমরা আমাদের লাখপতিকে খুঁজে পেয়েছি, পাশাপাশি 100% ফ্রি তাকেও আমরা খুঁজে পেয়েছি। গতকাল থেকে আমরা হিউজ ক্রাউড পাচ্ছি এবং অলমোস্ট অনেক বুকিংও হচ্ছে আলহামদুলিল্লাহ, এবং আমরা আশাবাদী সর্বোচ্চ পর্যায়ে আমরা এবার অ্যাচিভ করব ইনশাআল্লাহ। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলার দুয়ার। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।